বেনজির আজিজ আনারের ঘটনায় সরকারেরও দায় দেখছেন বিশ্লেষকরা। দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দুদক, দাবি আওয়ামী লীগের। ৫ বছরে ১০০ ভাগ, ১০০ গুণ, ২০০ গুণ, ৩০০ গুণ সম্পত্তি বেড়ে যাচ্ছে। এটা তো স্বাভাবিকভাবে কোনো মতেই সম্ভব না। ইতিমধ্যে ব্যবস্থা নিচ্ছে, এ নিয়ে তো কোনো সংশয়ের কোনো সুযোগ নেই। সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্কে মিলল ৪ কেজি মাংসের টুকরো। এমপি আনারের মরদেহের অংশ ধারণা সিআইডির, পাঠানো হয়েছে ল্যাবে। সেপটিক থেকে তারা সেখান থেকে বেশ কিছু মাংসের টুকরা তারা কিন্তু উদ্ধার করেছে এবং ফরেনসিক করা হবে। তারপরে বলা যাবে এটা আমাদের বাংলাদেশের মাননীয় সংসদের কিনা। জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি। অপপ্রচারে ভাবমূর্তি নষ্ট হবে না বাংলাদেশি সেনাদের, বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। নির্বাচনের তৃতীয় ধাপের ৮৭ উপজেলায় শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত, জোরদার নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর বংশালে ১ মাস আগের চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় ৩ জন গ্রেপ্তার। ধাক্কা দিয়ে উল্টো মারধর করে ৭০ লাখ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। রিমালের তাণ্ডবে সুন্দরবনে বহু বন্য প্রাণী মারা গেছে বলে শঙ্কা। নষ্ট হয়েছে মিঠা পানির আধার, ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড চট্টগ্রামের জেলেপল্লী। বন্যা আমাদের জাল সন সম্পদ যা সব নিয়ে গেছে আর কি। করার কিছু নেই, সব গেছে। ৩ বেলা হয়ে গেছে, যে এখন যে আমরা 1 বেলা ভাত রান্ধি খাইবো ওরকম কোনো স্থান নাই আমাদের। আসছে বাজেটে মূল্যস্ফীতি ৬% নামিয়ে আনার লক্ষ্য। নিত্যপণ্যের শুল্ক কমানোর পাশাপাশি নিম্নবিত্তকে সহায়তার পরামর্শ। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। বেনজির আজিজ আনারের ঘটনা দুর্নীতি অনিয়মের টিপ অব দ্য আইসবার্গ, অর্থাৎ ক্ষুদ্র অংশ মাত্র। বিশ্লেষকরা বলছেন, প্রশাসন ও রাজনীতিতে দুর্নীতি করেছেন এমন আরও অনেকে আছেন। এ ধরনের ঘটনাকে ব্যক্তিগত বলা হলেও এক্ষেত্রে সরকারি ক্ষমতা অপব্যবহারের সময় সুরক্ষা পেয়েছেন তারা। যদিও সরকারের নীতি নির্ধারকরা এর দায় নিতে চান না, বলছেন দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দুদক। আলমগীর স্বপনের রিপোর্টে বিস্তারিত। দুই বাহিনীর সাবেক 2 প্রধানের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ ওঠা দেশে অনেকটা নজিরবিহীন। এর মাঝেই একজন এমপির নির্মম খুনের ঘটনার নেপথ্যে স্বর্ণ চোরাচালানের অন্ধকার দিক সামনে এসেছে। আমাদের তো তথ্য পেতে হবে এই সমস্ত কথা বলার জন্য। বিশ্লেষকরা বলছেন, বেনজির আজিজ আনার 3 জনকে দুর্নীতির সুযোগ করে দিয়েছে বর্তমান ক্ষমতা কাঠামো। এখানে একে অপরের সহযোগী হয়ে চলছে দুর্বৃত্তায়নের রাজনীতি। যদিও ক্ষমতাসীন দলের প্রেসিডিয়াম সদস্য ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এক্ষেত্রে সরকারের দায় দেখেন না। আমি যদি কোনো অনিয়ম করি, সে অনিয়ম তো আমি গোপন চুপিসারেই করব, এটা তো সরকার পাহারা দিতে পারবে না, এবং সেই সব কাজের জন্য কিন্তু তাকেই জবাবদিহি করতে হবে। ব্যক্তির ঠিকই, কিন্তু ব্যক্তিকে তো সুযোগটা করে দিয়েছে আমার সিস্টেম, আমার প্রতিষ্ঠান, আমার যোগসাজশ, আমার অংশীদারিত্ব, আমার সুরক্ষা। সরকার এবং শিশু প্রতিষ্ঠানগুলো কিন্তু এই ঘটনাগুলো তার দায় কোনো অবস্থায় এড়াতে পারেন না। নির্বাচন আমলে তারা যে বিরাট ভূমিকা ছিল 2018 নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক অর্থে, এবং এটা হয়তো ওই ভূমিকার জন্যই তাদের অপকর্মের দিকে চোখ বুঝে থাকা হয়েছে কিনা এই প্রশ্ন তো জনমনে আছে, কিন্তু যেটা বললাম এটা অবশ্যই এটা অনুমান নির্ভর। বিশ্লেষকদের অভিযোগ, শুধু এই 3 জনই নয়, রাজনীতিতে প্রশাসনে দুর্নীতির অভিযোগ আছে এমন প্রভাবশালীর সংখ্যা অনেক বেশি। আমি মনে করি এটা হিমশৈলের চূড়া মাত্র, যেটা টিপ অফ দ্য আইসবার্গ বলা হয়। এটা সার্বিক চিত্র নয়, এটা একটা আংশিক খণ্ডচিত্র। ফরিদপুরে সে 2 ভাইয়ের ঘটনা বলে, বিভিন্ন ধরনের ঘটনাগুলি, এগুলো কিন্তু এই ধরনের একটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। 15টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন ধরনের
তদন্ত হচ্ছে। সাংসদদের 5 বছরে 100 ভাগ 100 গুণ 200 গুণ 300 গুণ সম্পত্তি বেড়ে যাচ্ছে, এটা তো স্বাভাবিকভাবে কোনো মতেই সম্ভব না। দুর্নীতির যেসব অভিযোগ উঠছে এর বিরুদ্ধে এখনই দৃষ্টান্ত স্থাপনের মত বিশ্লেষকদের, যদিও বস্ত্রমন্ত্রী বলছেন এক্ষেত্রে সরকার বসে নেই। দেশের প্রচলিত আইনে তো যাচ্ছে, ইতিমধ্যে ব্যবস্থা নিচ্ছে, কাজে এ নিয়ে তো কোনো সংশয়ের কোনো সুযোগ নেই। স্যাক্রিফাইস করতে হবে কারণ কিছু না কিছু মানুষকে, যারা বাড়াবাড়ি করেছেন, যারা ক্ষমতার বহরমধ্যে সরকারকে বিব্রত করার জায়গায় নিয়ে গেছেন, তাদেরকে কেন সরকার ছাড় দিতে যাবেন? তাহলে তো এই অবস্থা আরো বেশি প্রলম্বিত হবে। টিআইবির প্রধান নির্বাহী বলছেন কিছু সংখ্যক পুলিশ, আমলা ও রাজনীতিবিদ দুর্নীতি করছে, তাদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা উচিত। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। কলকাতার নিউ টাউন থানার সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্কে একটি মরদেহের খণ্ডিত অংশ পাওয়া গেছে। এটি বাংলাদেশের নিখোঁজ এমপি আনোয়ারুল আজিম আনারের বলে ধারণা কলকাতা সিআইডির। তারা জানায় পরীক্ষা নিরীক্ষার পর এই বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। এর আগে সকালে ডিএমপির ডিবি প্রধান হারুনুর রশিদ অনুরোধ জানালে ওই সেপটিক ট্যাঙ্কে তল্লাশি চালায় কলকাতার সিআইডি। বাংলাদেশের এমপি নিখোঁজের পর থেকেই আলোচিত সঞ্জীবা গার্ডেন। মঙ্গলবার বিকেলে এই আবাসিক ভবনের সেপটিক ট্যাঙ্কে পাওয়া যায় একটি মরদেহের কিছু খণ্ডিত অংশ। এটা এমপি আনোয়ারুল আজিম আনারের বলেই ধারণা কলকাতা সিআইডির। তবে নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে তা। সিআইডি জানায় মরদেহের প্রায় 4 কেজি মাংস উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও আবাসনের সুয়ারেজ সিস্টেমের কর্মী সিদ্ধেশ্বর মণ্ডল জানান, লবণ মিশিয়ে মাংসের টুকরোগুলো রাখা হয়েছে একটি কাচের জারে। যেনাকে খুন করা হয়েছে ছোট ছোট পিস করে প্যানের মধ্যে দিয়ে ফ্ল্যাশ করিয়ে দিয়েছে, ফ্লাশ করে সেই মাংসটা ফ্লাশ থেকে পাইপের মধ্যে দিয়ে ম্যানুয়ালে সেফটি ট্যাঙ্কে গিয়ে জমা হয়। পরিমাণ পাওয়া গেছে 3 থেকে 4 কিলো। এর আগে সকালে বাংলাদেশের ডিএমপির ডিবি প্রধান কলকাতার সিআইডিকে অনুরোধ করেন যে ফ্ল্যাটে এমপি আনারকে খুন করা হয়েছে সেখানকার সুয়ারেজ লাইনসহ সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্কে তল্লাশি চালানোর। যে মূল পিউ যেটা, সেখানে আমরা আজকে তাদেরকে রিকোয়েস্ট করার পরে তারা কিন্তু সেখানে এই সেফটি ট্যাঙ্কি সুয়ারেজ লাইনে তারা ফ্লাশ করে সেফটি ট্যাঙ্কি থেকে তারা সেখান থেকে বেশ কিছু মাংসের টুকরা তারা কিন্তু উদ্ধার করেছে এবং সাথে সাথে এই মাংসের টুকরাগুলি কিন্তু ফরেনসিকের জন্য কিন্তু রাখা আছে এবং ফরেনসিক করা হবে, পাশাপাশি ডিএনএ টেস্ট করা হবে, তারপরে বলা যাবে এটা আমাদের বাংলাদেশের মাননীয় সংসদের কিনা। এদিকে সকালেই ডিবি পুলিশের 3 সদস্যের টিম কলকাতা পুলিশ সদর দপ্তরে যায়, দেখা করেন পুলিশ কমিশনার বিনীত কোয়েলের সঙ্গে, কথা বলেন মামলার অগ্রগতির বিষয়ে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার আসামি চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়ার সহযোগী সাইফুল আলমকে গ্রেপ্তার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাত 9:30টার দিকে শহরের চাচড়া বামলাতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাইফুলের বিরুদ্ধে যশোরের অভয়নগর ও মনিরামপুর থানার একাধিক হত্যা মামলা রয়েছে। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য খামারে তল্লাশি চালানো হয়। এ সময় সাইফুল আলম মেম্বারকে বিস্ফোরক দ্রব্যসহ গ্রেপ্তার করা হয়। পাওয়া গেছে ভারতীয় সিম কার্ডও। এরপর তাকে নিয়ে ওই এলাকার আদর্শ মৎস্য খামারের একটি কক্ষে তল্লাশি চালায় পুলিশ। আমরা দীর্ঘদিন তাকে খোঁজাখুঁজি করার পরে এই যে ইদানিং যে আলোচনা হচ্ছে ইন্ডিয়ায় শিমুল ভাইকে অ্যারেস্ট, এরপর থেকেই সে এখানে গাদা দিয়ে আছে। তো উনি কি ইন্ডিয়ায় ছিল? তার নাম্বার দেখে আমরা মনে করতেছি এবং ইন্ডিয়ান নাম্বার দিয়ে বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলতো, সেই নাম্বারটাও আমরা তার হেফাজতেই পাইছি। আন্তর্জাতিক শান্তিরক্ষী হিসেবে ব্লু হেলমেট জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়ছেন শত্রুদের বিরুদ্ধে। বিশ্বের বুকে লাল সবুজের পতাকার মর্যাদার সমুন্নত রেখেছেন বাংলাদেশের বীর সেনানীরা। বিরোধপূর্ণ বিভিন্ন স্থানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় তারা অঙ্গীকারাবদ্ধ। সংঘর্ষে হতাহত হলেও শান্তির প্রশ্নে চির উন্নত মমশির। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে রিপোর্ট করেছেন আহমেদ রেজা।
পথে পথে আইডি আর মাইন, সন্ত্রাসী হামলায় যে কোনো সময় মৃত্যুর ঝুঁকি। জীবন বাজি রেখে পেশাগত দায়িত্ব পালন আর শান্তি রক্ষার ব্রতে এক পা পিছপা হয় না বাংলার শান্তিরক্ষীরা। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও সেই শান্তির বার্তা ছড়িয়ে দিয়ে হয়েছেন সর্বজন প্রশংসিত, তুলে ধরেছেন বাংলার গৌরবগাথা। সঠিক দিক নির্দেশনা, অদম্য মনোবল, যথোপযুক্ত প্রশিক্ষণ, পেশাদারিত্ব আর সাধারণ মানুষের সাথে সহজে মিশে যাওয়ার স্বকীয়তার কারণেই অন্যান্য দেশের তুলনায় আলাদা বাংলাদেশের শান্তিরক্ষীরা। এত সাফল্যের পরেও সম্প্রতি শান্তিরক্ষী মিশনে সদস্যদের নিয়োগ প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করে প্রতিবেদন করে ডয়েচে ভেলে, যাকে উদ্দেশ্য প্রণোদিত মনে করেন সেনাপ্রধান। জাতিসংঘ সদর দপ্তর ব্যবস্থা তো তখনই নেবে যখন আমাদের বিরুদ্ধে দোষ পাবে। এরকম এক পেশে উদ্দেশ্যমূলক একটা প্রতিবেদন আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন প্রতিবেদনটি অসত্য, ভিত্তিহীন, সর্বোচ্চ পেশাদারিত্ব ও নানা ধরনের বাছাই প্রক্রিয়া সম্পন্ন এবং প্রশিক্ষণে দক্ষতার প্রমাণ রাখতে পারলেই মেলে শান্তিরক্ষা মিশনে যাওয়ার সুযোগ। যাদের পানিশমেন্ট আছে, ডিসিপ্লিন আছে, তারা এই মিশনে সিলেকশন পাবে না। তা এখনই সিলেকশন প্রসিডিওরের মাধ্যমে, ফিল্টারিংয়ের মাধ্যমে যাদেরকে যখন ওয়াইন্ড আপ এক জায়গায় ক্লোজ করা হয়, তারপর যদি কেউ চূড়ান্ত পরীক্ষায় নিজের পেশাদারিত্বে স্বাক্ষর না রাখে তাহলে তাকে মিশন থেকে ড্রপ করবে। ইটস আ গ্লোবাল কনস্পিরেসি, কারণ যেটা নিয়ে মেইন ইস্যু ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, এই জায়গাটায় ওরা যেখানে স্ট্রেস করেছে, এইটা দিয়ে একটা দেশকে বিব্রত করতে চাচ্ছে। প্রতিযোগিতামূলক পর্যায়ে ঈর্ষণীয় সাফল্য পেয়েছে দেশের সেনারা, সে কারণেই এমন নেতিবাচক ভাবমূর্তির তৈরির অপচেষ্টা বলেও মত তাদের। আমরা এত পেশাদারিত্বের দায়িত্ব পালন করে জাতিসংঘ আমাদের খুব ডিমান্ড দিচ্ছে, আমরা 1 নম্বরে অবস্থান করছি, অনেক দেশ আছে তারা ইচ্ছা করেও যেতে পারছে না। তো তখন এই অপপ্রচার বা প্রোপাগান্ডা মাধ্যমে তারা এটা হয়তো উপস্থাপন করছে। গার্মেন্টসের পরে এই পিস কিপারদের দ্বারা অর্জিত ফরেন কারেন্সি আমাদের সেকেন্ড হাইয়েস্ট ফরেন কারেন্সি আমাদের দেশে আসে। সো কেউ হয়তো চাচ্ছে এটা আশাটা কমে যাক। সো ইট ইজ আ কনস্পিরেসি। এখন পর্যন্ত 63টি মিশনে বাংলাদেশের 1,57,184 জন শান্তিরক্ষী অংশ নিয়েছে। প্রাণ দিয়েছেন 168 জন, আহতের সংখ্যা 266। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজন করা হয় পিস কিপার্স রান 2024। বর্ণাঢ্য র্যালির আয়োজন করে বিমান বাহিনী বাসারঘাটে। সকালে রাজধানীর তেজগাঁও মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয় র্যালি। এরপর বিজয় সরণী হয়ে তেজগাঁও বিমান বাহিনী বাসারঘাটিতে গিয়ে শেষ হয় সেটি। প্রতি বছরই বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় দিনটি। এদিন জীবনের ঝুঁকি নিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সকল দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। তৃতীয় ধাপে দেশের 87টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল 4টা পর্যন্ত। কেন্দ্রে কেন্দ্রে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন রয়েছে র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর আগে গতকাল কড়া নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় নির্বাচনী সরঞ্জাম। 112টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের প্রভাব সহ নানা জটিলতায় কিছু উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। ঘূর্ণিঝড় রিমালের ক্ষত নিয়েই শুরু হয়েছে 6ষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচন। মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী রাসেল আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। রাসেল, কোন ভোট কেন্দ্রে আছেন আপনি এবং সেখানে রিমালের প্রভাব কি ভোটার উপস্থিতিতে কোনো প্রভাব ফেলেছে কিনা এবং সার্বিক পরিস্থিতি কি দেখছেন আপনি?
ইশরাত, আমি রয়েছি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় এবং এই উপজেলায় আসলে রিমালের প্রভাব খুব একটা পড়েছে এমনটা নয়, তবে হ্যাঁ স্বাভাবিক বৃষ্টিপাতের কারণে মানুষের জীবনযাত্রা যেটি ব্যাহত ছিল বাতাসের কারণে সেটি এখন স্বাভাবিক হয়েছে। বেশ কড়া রোদ দেখা যাচ্ছে, আমি সকাল থেকেই দেখতে পাচ্ছি। যেই ভোট কেন্দ্রটিতে রয়েছে এটি হচ্ছে শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয় এবং এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আসলে ভোটারদের লাইনও শুরু হয়েছে। এখানে মোট 2টি কেন্দ্র, আসলে একটি পুরুষ কেন্দ্র এবং একটি নারী কেন্দ্র, 2টি কেন্দ্র মিলে প্রায় 6,000-এর মতো ভোটার। এখন পর্যন্ত ভোটাররা আসতে শুরু করেছেন। আরও কয়েকটি কক্ষের সামনেও আমরা দেখেছি এমন। এটি একটি কক্ষ যেটি আপনি ক্যামেরায় এখন দেখতে পাচ্ছেন। এর বাইরে আরও বেশ কয়েকটি কক্ষ রয়েছে, যেমন এই কেন্দ্রটিতে 8টি কক্ষ এবং নারী কেন্দ্রের জন্য এরকমের আরও কয়েকটি কক্ষ রয়েছে। সবগুলো কক্ষের সামনে এরকমের লম্বা লাইন দেখা না গেলেও কয়েকটি কক্ষের ক্ষেত্রে দেখা যাচ্ছে। ভোট গ্রহণ প্রক্রিয়া ওই অর্থে সব কক্ষে এখনও শুরু হয়নি, অর্থাৎ তাদের প্রস্তুতি যেই কাজগুলো সেটিও পুরোপুরি শেষ হয়নি, এই জন্য কয়েকটি কক্ষের কার্যক্রম এখনও শুরু হয়নি। তবে যেটি বলা যায় আসলে যে ভোটের যেই পরিবেশ বা অন্যান্য, এখন পর্যন্ত আমি এজেন্টদের সাথে কথা বলেছি বা নির্বাচনে যারা দায়িত্ব পালন করেন কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসাররা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ আমরা এখন পাইনি। পরিবেশ স্বাভাবিক রয়েছে বলেই জানিয়েছেন সাধারণ ভোটার এবং নির্বাচনী যারা দায়িত্বরত রয়েছেন তারাও। সব মিলে ভোটের পরিবেশ এখন পর্যন্ত স্বাভাবিক, ভোটার উপস্থিতিও দেখা যাচ্ছে এই কেন্দ্রে। রাসেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমার আরেক সহকর্মী আমার সাথে যুক্ত হয়েছেন সিরাজগঞ্জ থেকে। শাহজাদপুর উপজেলা নির্বাচনের খবর সংগ্রহ করছেন তিনি। আর সহকর্মী গোলাম মোস্তফা রুবেলের কাছে যেতে চাই। রুবেল, সেখানকার অবস্থা জানাবেন, নির্বাচন পরিস্থিতি কেমন দেখছেন, ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হচ্ছে কিনা এবং ভোটার উপস্থিতি কেমন দেখছেন আপনি? ইসরাত, আসলে সিরাজগঞ্জে এবার তৃতীয় ধাপের নির্বাচনে চৌহালি এবং শাহজাদপুর 2টি উপজাতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে কিন্তু ভোটারের উপস্থিতি অনেকটাই কম বলা চলে। মাত্র 5 মিনিট আগে থেকে মূলত ভোট গ্রহণ এখানে শুরু হয়েছে। দেখানোর চেষ্টা আপনি দেখতেই পারবেন যে আসলে এই কেন্দ্রে কিন্তু প্রায় 4,000-এর উপরে ভোটার রয়েছে। সকাল থেকে কিন্তু অনেকটাই কম ভোটার আমরা লক্ষ্য করছি। তবে চৌহালি উপজেলায় কিন্তু একদম বিস্তৃত চরাঞ্চল যেগুলো রয়েছে, চরাঞ্চলে কিন্তু প্রথমবারের মতো তারা ইভিএমে ভোট প্রয়োগ করবেন এবং চৌহালির বেশ কিছু এলাকায় কিন্তু আসলে এখন পর্যন্ত বিদ্যুতের নানা জটিলতাও কিন্তু রয়েছে, যে কারণে কিন্তু আসলে সেখানে ভোটের অনেকটা বিলম্ব হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তবে শাহজাদপুর উপজেলা যেটি রয়েছে সেখানে কিন্তু এখানে মোট 8 জন চেয়ারম্যান প্রার্থী এবং 4,61,000 ভোট এবং 160টি ভোট কেন্দ্রে এই ভোটগুলো তারা প্রয়োগ করবেন। তবে এখানে কিন্তু একটি জটিলতা রয়েছে, কারণ গতকাল এখানকার যিনি স্থানীয় সংসদ সদস্য রয়েছেন চয়ন ইসলাম, তাকে কিন্তু নির্বাচন অর্থাৎ রিটার্নিং অফিসার যিনি রয়েছেন তিনি কিন্তু তাকে শোকজ করেছেন এবং তারপর থেকে কিন্তু অনেকটা উত্তেজনা বিরাজ করছেন এই শাহজাদপুরে। এবং একসাথে কিন্তু এখানে চেয়ারম্যান প্রার্থীর চেয়ে 2 ভাইস চেয়ারম্যান প্রার্থী নিয়ে কিন্তু অনেকটা জটিলতা আমরা লক্ষ্য করছি। এবং এখনই কিন্তু সবচেয়ে বড় যেটি সমস্যা দেখছি যে এখানে ইভিএমের মাধ্যমে দ্বিতীয়বারের মতো এলাকার মানুষ ভোট দিতে আসলেও অনেকটা কিন্তু ভোটার উপস্থিতি সকাল থেকেই আমরা কম দেখছি এবং একই সাথে কিন্তু যে সমস্ত চরাঞ্চলগুলো রয়েছে সেই চরাঞ্চলেও কিন্তু ভোটার উপস্থিতি অনেকটাই কম আমরা শুনেছি। তবে এখন পর্যন্ত শাহজাদপুর এবং চৌহালি 2টি উপজেলাতেই কিন্তু যে ভোটার উপস্থিতি যে পরিমাণ হওয়ার কথা এবং সকাল থেকে বিশেষ করে আপনি জানেন যে রিমান্ডের কারণে কিন্তু অনেকটাই বিধ্বস্ত যে চরাঞ্চলে সেখানে বিদ্যুতের নানা জটিলতা থাকার কারণে কিন্তু ইভিএমে অনেকটা সমস্যা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তবে যেহেতু দিন বাড়ার সাথে সাথে হয়তো ভোটার সংখ্যা বাড়তে পারে এবং একই সাথে কিন্তু যে সমস্ত সমস্যা এবং জটিলতা রয়েছে সেগুলোকে মোকাবেলা করে ভোটার উপস্থিতি ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং ভোটারের প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু ভোটারদের বাড়ি বাড়ি লোক পাঠাচ্ছেন এবং ভোটারদেরকে এখানে উপস্থিত করার জন্য অনেকটা নিশ্চিত করার জন্য কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সব মিলে সিরাজগঞ্জের এই 2টি উপজেলাতেই নির্বাচনের পরিস্থিতি সার্বিকভাবে এখনো অনেক। রুবেল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমার আরেক সহকর্মী মুন্সিগঞ্জের সিরাজদিখানে আছেন, আমার সহকর্মী আকলাকুস সাফা। সাফা, সেখানকার সার্বিক পরিস্থিতির খবর আমাদেরকে জানেন, কি অবস্থা সেখানে? ভোট তো মাত্র শুরু হয়েছে, 20 মিনিটের মতো হলো, 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এখানে মোট 9টি ইউনিয়ন, 7টি ইউনিয়ন নিয়ে একটি উপজেলা সিরাজদিখান এবং বেশ বড় উপজেলা এবং ভোটার সংখ্যাও কিন্তু 2 লাখের প্রায় উপরে। সেই জায়গা থেকে বলা যায় আমরা এখন আছি কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানে 2838 জন ভোটার, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরই মধ্যে সকাল 8টা থেকে আমরা দেখেছি যে ভোটাররা এসেছেন, তাদের বেশিরভাগই বয়োজ্যেষ্ঠ ভোটার এবং এমন 2 জন ভোটারের সঙ্গে আমার কথা হলো, 80 বছর বয়স, ভোট দিতে এসেছেন এবং তিনি বলছিলেন যে কোনো ধরনের ভোট তিনি মিস করেন না কখনোই। যখনই ভোট হয় তিনি তখনই ভোট দিতে আসেন এবং পছন্দের প্রার্থীকে তিনি ভোট দেন।
পরিবারের তার আর কেউ নেই, এমন একজনের সঙ্গে কথা হচ্ছিল। আরেকজনের সঙ্গে কথা হচ্ছিল যিনি ঢাকা থেকে ভোট দিতে এসেছেন, নিজের এলাকার ভোট, নিজের জনপ্রতিনিধি নির্বাচন করবেন, সেই যে ভোটের যে একটা আবেগ এবং অনুভূতি সেগুলোর কথাও আমরা শুনছিলাম। আপনি জানেন যে এখানে ভোট হচ্ছে ব্যালটে, এবং ব্যালটে ভোটে যেটি হয় যে 2838 জন ভোটারের জন্য এই যে আয়োজন, আমরা দেখেছি যে সকাল থেকেই ভোট গ্রহণটা শুরু হয়েছে। যেটি আসলে জানার বিষয় সেটি হচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু ভোট নিয়ে মন্তব্য করার সুযোগ নেই, শুরু হয়েছে। বাকিটা দুপুর 12টা নাগাদ আমরা বলতে পারবো যে কাস্টিং কেমন হচ্ছে, এবং তারপর 2টা নাগাদ আরেকটা আপডেট হয়তো বা বলা যাবে। ইশরাত, সাফা, ধন্যবাদ আপনাকে। দর্শক, রংপুর যেতে চাই, সহকর্মীর সরকার মাঝহারুল মান্নান সেখানে আছেন। মাঝহার, কি অবস্থা সেখানে, এবং ভোটের তো শুরু মাত্র, ভোটাররা আসতে শুরু করেছে কিনা, কি পরিস্থিতি আপনি দেখছেন সেখানে? ইসরাত, ভোটের যে অবস্থা, যে উৎসব মুখর পরিবেশে শুরু হওয়ার কথা, সেই উৎসব মুখর পরিবেশ কিন্তু আমরা ভোট কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত দেখছি না। আমি গঙ্গাচড়ার মহিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মধ্যে আছি। আমি যদি আপনাকে একটুখানি দেখাতে পারি, আপনি দেখবেন যে এখন পর্যন্ত কিন্তু এজেন্ট ঠিক করাকরি নিয়েই ব্যস্ত আছে। এরই মধ্যে কিন্তু কিছুটা সময়ও পেরিয়ে গেছে, কিন্তু আমরা দেখছি শুধু এজেন্ট যে ঠিক করা হয় সেই কাজগুলো এখনও চলছে, এবং পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা এখানে মুভমেন্ট করছেন। এবং আমরা সামনে দেখেছি, সামনেও কিন্তু খুব একটা ভোটারের উপস্থিতি নেই, তবে যারা যেখানে ভোটারের যে স্লিপ দেওয়া হবে সেখানে আমরা যারা প্রার্থী যারা আছে তাদের লোকজনকে একটুখানি দেখতে পেরেছি। সব মিলিয়ে হচ্ছে যে আপনি জানেন যে রংপুরের সদর এবং গঙ্গাচড়া উপজেলায় এই নির্বাচনটি এবার হচ্ছে। আমি যেই উপজেলাটাতে আছি গঙ্গাচড়া, এখানে 11টি ইউনিয়ন, 9টি ইউনিয়ন নিয়ে এই উপজেলায় ভোট হচ্ছে। এর মধ্যে কিন্তু 4টি হচ্ছে চরাঞ্চলের ইউনিয়ন, এবং এখানে শুরু থেকেই একটুখানি উত্তাপ ছিল। সেটি হচ্ছে যে এখানে স্থানীয় যে এমপি মহোদয় ছিলেন তার বিরুদ্ধে একটা প্রচারণার অভিযোগ ছিল একজন প্রার্থীর পক্ষে, তাকে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে তাকে সতর্ক করা হয়েছে। এ নিয়ে একটু উত্তেজনা ছিল। এর মধ্যে এখন যে অবস্থা, এখনও সেভাবে ভোটটা শুরু হয়নি, তবে ভোট সংশ্লিষ্ট যারা তারা বলছেন যে হয়তো বেলা বাড়ার সাথে সাথে হয়তো ভোটাররা আসতে শুরু করবেন। ইসরাত, মাঝহার, ধন্যবাদ আপনাকে। রাস্তায় ধাক্কা নিয়ে কথা কাটাকাটি, এরপর পথচারী বেশে কয়েকজন মিলে মারধর, এরপর ভুক্তভোগীর কাছ থেকে ডাকাতি করা হয় 70 লাখ টাকা। দিনে দুপুরে চাঞ্চল্যকর এই ডাকাতি ঘটেছে রাজধানীর ইসলামপুরে। ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার সময় অন্য পথচারীদের কাছে সাহায্য চাওয়া হলেও কেউ এগিয়ে আসেনি। চোখের সামনে ব্যাগ ভর্তি টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। যমুনা টেলিভিশনের হাতে আসা ফুটেজে দেখা যায় চাঞ্চল্যকর দৃশ্য। এভাবেও নিমিষে ডাকাতি হয় 1 লাখ 2 লাখ নয়, 70 লাখ টাকা। 26 এপ্রিল শুক্রবার রাজধানীর ইসলামপুর রোড সংলগ্ন গোল্ডেন টাওয়ারের সামনে দিয়ে একটি নীল ব্যাগে 70 লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন তাঁতিবাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মী মহিউদ্দিন। এ সময় কালো জামা পরা মহিউদ্দিনকে হঠাৎ করে ধাক্কা দেয় এক যুবক। উল্টো এই কর্মচারীকেই ধাক্কা দেয়া যুবক ক্ষেপে গিয়ে প্রশ্ন করে, তুই ধাক্কা দিলি কেন, বলেই মারধর শুরু। মুহূর্তের মধ্যে সেই যুবকের সাথে যোগ দেয় আরও কয়েকজন। 2-3 মিনিট ধরে রাস্তার উপরেই পেটানো হয় ভুক্তভোগী মহিউদ্দিনকে। সিসিটিভির ফুটেজে দেখা যায় এ সময় টেনে হিচড়ে তার কাছে থাকা টাকা ভর্তি ব্যাগ নিয়ে নেয় দুর্বৃত্তরা। কিছু বুঝে ওঠার আগেই পাশের গলি এবং আশপাশের সড়ক ধরে পালিয়ে যায় ডাকাতরা। তাদের পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে সিসি ক্যামেরায়। পালিয়ে যাবার সময় এক দুর্বৃত্তের হাতে দেখা যায় টাকা ভর্তি নীল সেই ব্যাগ। ঘটনার পরে রাজধানীর কোতোয়ালি থানায় মামলা করে ভুক্তভোগী মহিউদ্দিন যে প্রতিষ্ঠানে কাজ করেন সেটার মালিক আকিদুল ইসলাম। এজাহারে তিনি উল্লেখ করেন, পুরান ঢাকার ব্যস্ত এলাকায় শত শত মানুষের সামনে দিনে দুপুরে এই ঘটনা ঘটলেও কেউ এগিয়ে আসেনি। পরে মহিউদ্দিন পার্শ্ববর্তী পুলিশ ফাঁড়িতে গিয়ে সহায়তা চায়। পরে ফুটেজ দেখে ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ। এদিকে ঘটনার 1 মাস পর ডাকাতিতে জড়িত 3 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ পুলিশ। উদ্ধার হয়েছে বেশ কিছু টাকাও। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সময় গড়ানোর সাথে সাথে সুন্দরবনে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের ক্ষত স্পষ্ট হচ্ছে। উপরে পড়েছে গাছপালা, ক্ষতিগ্রস্ত জেটি, মিঠা পানির আধারসহ বন বিভাগের বিভিন্ন স্থাপনা। অনেক বন্যপ্রাণী মারা গেছে বলে শঙ্কা বন বিভাগের। লোকালয় সংলগ্ন নদীতে ভেসে এসেছে বেশ কিছু হরিণের মৃতদেহ। বিশাল বনাঞ্চল এবং ভেতরে শত শত খাল, নদী আর পাশে সমুদ্র থাকায় ঠিক কত বন্যপ্রাণী মারা গেছে তার সঠিক পরিসংখ্যান জানা অবশ্য
প্রায় অসম্ভব। প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে 6 থেকে 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয় সুন্দরবন। একটানা প্রায় 36 ঘন্টা পানিতে তলিয়েছিল বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। বলা হচ্ছে সাম্প্রতিক সময়ে আর কোনো প্রাকৃতিক দুর্যোগে এতটা সময় জলমগ্ন ছিল না সুন্দরবন। তাই বন্যপ্রাণী হতাহতের সংখ্যাও বেশি হয়েছে বলেই শঙ্কা। লোকালয় সংলগ্ন নদীতে হরিণের মৃতদেহ ভেসে আসছে। আহত বেশ কয়েকটি বন্যপ্রাণীকে চিকিৎসা দিয়ে আবার বনে ছেড়ে দিয়েছে বন বিভাগ। অতীতে কখনোই সুন্দরবনে জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড় 5 থেকে 6 ঘন্টার বেশি ডিউরেশনে ছিল না। এবারের ঘূর্ণিঝড়ের ডিউরেশন ছিল 36 ঘন্টা, একটানা 36 ঘন্টা সুন্দরবনের জলোচ্ছ্বাসের পানিতে নিমজ্জিত ছিল। পানির প্রবল চাপ ছিল এবং সেখানে কিন্তু অনেক বন্যপ্রাণী, বিশেষ করে বাঘের শাবক, হরিণের শাবক, শূকরের শাবক সহ অন্যান্য প্রাপ্তবয়স্ক বন্যপ্রাণী কিন্তু অনেক মারা যাওয়ার আশঙ্কা করছে। বিশাল বনাঞ্চলে শত শত নদী এবং খাল রয়েছে। কোথাও যদি বন্যপ্রাণী মারাও যেয়ে থাকে, সবগুলো আসলে বরং অধিকাংশ কোনো তথ্য আসলে পাওয়া যাবে। ঘূর্ণিঝড়ে সুন্দরবনের কটকা, কচিখালী, দুবলা, নীলকমল, মান্দারবাড়িয়া ও কোকিলমণি ফরেস্ট ক্যাম্পে বন বিভাগের বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে। ভেঙে গেছে কয়েকটি জেটি। জলোচ্ছ্বাসে নোনা পানিতে তলিয়ে যাওয়ায় নষ্ট হয়েছে শতাধিক মিঠা পানির আধার। ঘূর্ণিঝড়ের আঘাতে আমাদের এই যে অফিসগুলো লন্ডভন্ড হয়ে গিয়েছে এবং আপনার যে সুপেয় পানির যে আধার ছিল সুন্দরবনে, সে আপনার বনকর্মীদের সুপেয় পানির জন্য, বন্য প্রাণীদের সুপেয় পানির জন্য যে আধারগুলো ছিল, সমস্ত পুকুরে লবণ পানি প্রবেশ করেছে। প্রাকৃতিক দুর্যোগের সময় বন্যপ্রাণীর আশ্রয়ের জন্য সুন্দরবনে বেশ কিছু মাটির উঁচু টিলা তৈরি করে বন বিভাগ। আশ্রয়স্থল আরও বৃদ্ধির তাগিদ দিয়েছেন গবেষকরা। বাঘ, হরিণ, শাবক মাত্র 6 ঘন্টা পানির ভিতর বেঁচে থাকতে পারে। এসব বন্যপ্রাণীদের ভাগ্য কি ঘটেছে সেটা হয়তো কখনোই জানা যাবে না। সুন্দরবনের যে উঁচু টিলাগুলো আছে সেখানে আমাদের বন্যপ্রাণীর আশ্রয় নিয়েছিল, সেটার সংখ্যা মাত্র 10টি। 6000 বর্গ কিলোমিটারের সুন্দরবনের জন্য এটা খুবই অপ্রতুল। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সুন্দরবনের গাছপালার ক্ষয়ক্ষতি নিরূপণে আরও সময় লাগবে বলে জানিয়েছে বন বিভাগ। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, রিমাল পরবর্তী ক্ষয়ক্ষতির চিত্র জানবো। বরগুনা থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী ফেরদৌস খান ইমন। ইমন, বাঁধের তো বেশ ক্ষতি হয়েছে, সেগুলো মেরামতের কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? ইশরাত, মূলত এই যে রিমালের তাণ্ডবে কিন্তু বরগুনার 30টি পয়েন্ট থেকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যেটি জানিয়েছেন এখানকার পানি উন্নয়ন বোর্ড। তবে প্রাথমিক অবস্থায় মেরামতের কাজ চলছে, কিন্তু স্থানীয় যারা বসবাস করতেছে যে তারা বলতেছে যেভাবে এখন কাজ হচ্ছে এটা সাময়িক, কিন্তু পরবর্তীতে আবার কোনো দুর্যোগ দেখা দিলে বা এই ধরনের ঘূর্ণিঝড় আসলে সে বাঁধগুলো টেকবে না। তো সেখানকার মানুষ কিন্তু দাবি জানিয়েছেন যে স্থায়ী টেকসই মজবুত বেড়িবাঁধের। আমি এখন আছি পটকাখালী একটি আবাসন কেন্দ্র, বরগুনা সদর উপজেলায়। আমার বাম পাশে খাগদন নদ এবং আমার ডান পাশে রয়েছে একটি আবাসন। এখানে প্রায় আপনার 3 শতাধিকের অধিক গণবসতি রয়েছে, পরিবার রয়েছে যারা এখানে বসবাস করেন। এখানে এই 22 বছর ধরে এখানকার এই মানুষজন এখানে বসবাস করতেছে, কিন্তু এখানের এই খাগদন সংলগ্ন যে এই আবাসনের পাশ থেকে মূলত কোনো ধরনের কোনো বেড়িবাঁধ বা উঁচু রাস্তা কিছু নেই, যে কারণে কিন্তু প্রতি বছর তাদের পানিতে ডুবতে হয়। তাদের ঘর বাড়িতে পানিতে আসে, স্বাভাবিক জোয়ারের চেয়ে একটু পানি বেশি হলেও তখন এখানে কিন্তু পানি ঢুকে যায়। এই ছিল আমার কাছে বরগুনা থেকে ইশরাত। ইমন, ধন্যবাদ আপনাকে। যে কোনো দুর্যোগে চট্টগ্রামে প্রথম শিকার জেলে পল্লী, ব্যতিক্রম হয়নি এবারও। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লন্ডভন্ড সাগর তীরের এই পল্লী, তাণ্ডবের পর স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। বসতঘর, উপার্জনের অবলম্বন, নৌকা, জালসহ সব হারিয়ে অনেকটা নিঃস্ব এখানে বসবাসরত মৎস্যজীবীরা, অনেকে এখনো খোলা আকাশের নিচে। সাগর তীরের জেলেপল্লীতে ঢুকতেই দেখা শুভপ্রিয়া দাসের সাথে। ঢেউয়ের তোরে সাগর গর্ভে বিলীন তার বসত ভিটা। উড়ে গেছে ঘরের টিন, ভেসে গেছে জাল, রীতিমতো লন্ডভন্ড অবস্থা।
ঋণ করে কেনা মাছ ধরার নৌকাটিরও খোঁজ নেই। সন্তান স্বামী নিয়ে কোনো মতে প্রাণ বাঁচাতে পারলেও জীবন যুদ্ধে টিকে থাকার সবই হারিয়েছেন এই নারী। বৃষ্টির ফোঁটা তার চোখের জল আড়াল করতে পারলেও পারেনি কষ্ট ভোলাতে। 2 লাখ টাকা খরচে সদ্য নির্মিত ঘর হারিয়ে পুরো পরিবার এখন খোলা আকাশের নিচে। এই বছর সব গেছে, আর উঠতে পারবে না, শেষ গেছে বছর গেছে যে কোনো রকম তার খোঁজ নিয়ে মানে করছি। এই বছর আর করার কিছু নেই, সব গেছে। এই পরিবারটির মতোই গৃহহীন এখানকার অর্ধশতাধিক পরিবার। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের পর বেরিয়ে আসছে চট্টগ্রামের হালি শহরের এই জেলেপল্লীর ক্ষতচিহ্ন। বন্যা আমাদের জাল সন সম্পদ যা তো সব নিয়ে গেছে আর কি। গছ হইতো গছ দেখেন হাল বাড়ি সহকারে সবে চলে গেছে ডেকসি আন্ডি। এখানে এখন যে আমরা আজকে তিন বেলা হয়ে গেছে, যে এখন যে আমরা একবেলা ভাত রান্ধি খাইবো ওরকম কোনো স্থান নাই আমাদের। ঘর বাড়ি যাগুলো সম্পদ ছিল, মানে জাল ছিল, মনে করো অনেক জিনিস ছিল, সবাই নিতে পারছে আর সবাই তো নিতে পারে না। ঘরটা এমনি তো ভাঙিয়েছে, এখন আমরা কি করবো, উপর দিকে চলে যেতেছি। উপার্জনের অবলম্বন জাল ও নৌকার পাশাপাশি হারিয়েছেন মাথা গোজার ঠাঁই। বাঁশ আর পলিথিন দিয়ে ঘর তৈরি করে কোনো মতে টিকে থাকার চেষ্টায় সহায় সম্বলহীন এসব মৎস্যজীবীরা। জায়গাটাও নাই, এখন আমরা ওইখানে একটা কাগজ টাঙ্গিয়ে বউ বাচ্চা নিয়ে এখনো এখানে থাকছে, এখানে থাকবো খাবো সেরকম কোনো সুযোগ সুবিধা নেই। কেউ টঙ্গি বা চীনা কাগজ টাগজ দিয়ে কোনো রকম করে থাকবে এরকম আর কি, পলিথিন দিয়ে। জাল ভাড়া, মাল ভাড়া, পলিথিন ভাড়া, হর ভাড়া, বজি শাড়ি ভাড়া, ওগুলো তো জোর দিয়ে থাকতে আছি, করার তো কিছু নাই। আমাদের একটা আবেদন যে ওনাদের জন্য একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দিলে ভালো হবে, কারণ ওদের মাথার উপরে কোনো ছাদ নেই। ৩৮ বছর আগে সাগর তীরে গড়ে ওঠা এই জেলেপল্লীতে বসবাসরতরা প্রতি বছর ঝড়ঝঞ্ঝায় কয়েক দফা ক্ষতিগ্রস্ত হয়। জনপ্রতিনিধিদের দেখানো স্থায়ী পুনর্বাসনের স্বপ্ন সত্যি হয়ে ওঠেনি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। খাদ্য কিংবা সেবা সব ক্ষেত্রেই ব্যয়ের মাত্রা নিয়ন্ত্রণহীন, অর্থাৎ আয় দিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকাই এখন কঠিন। হু করে বাড়ছে পণ্যমূল্য। নাগালে আনতে নীতির বদল হচ্ছে বারবার, কিন্তু অবস্থার পরিবর্তন নেই। 10% বেশি খাদ্য মূল্যস্ফীতি বাড়াচ্ছে আতঙ্ক। বিশ্লেষকরা বলছেন শুধু মুদ্রানীতি দিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। বরাবরের মতোই আসন্ন বাজেটে স্বস্তির বার্তা দেবেন অর্থমন্ত্রী। ভোক্তাদের প্রশ্ন, স্বস্তি কি আদৌ মিলবে? রিমন রহমানের রিপোর্ট। কঠিন সময়ে স্বল্প আয়ের মানুষ, ব্যয়ের চাপে যেন চিরেচ্যাপ্টা অবস্থা। ঘুম ভাঙলেই আতঙ্ক, এই বুঝি বাড়লো নতুন কোনো পণ্যের দাম। মানুষ যা আয় করছে তার চেয়ে ব্যয় হচ্ছে বেশি। সংসার চালাতে কেউ চাহিদার লাগাম টানছেন, কেউ ভাঙছেন সঞ্চয়, ঋণগ্রস্ত হচ্ছেন কেউ কেউ। দেওয়ালে পিঠ থেকে গেছে, মানে আমরা মধ্যস্থলে যারা আছি, মানে এক পর্যায়ে আমরা একবারে নিচে পর্যায়ে যে রোজ দিনকার কামাই সেটাও করতে পারতেছি না, উপরেও যেতে পারতেছি না। প্রতিনিয়তই দাম বৃদ্ধি পাচ্ছে। আজকে 1 টাকা, কালকে আরেক রকম, পরশু দিনে আরেক রকম। এই জন্য একটু বেশি করে কিনে রাখা আর কি, মানে একটু বেশি করে কিনে রাখলে দেখা যাচ্ছে যে আগামী দিনে আবার একটু কম কিনতে হইলো, মানে এইভাবে আর কি চলাচল করা আর কি। দীর্ঘদিন ধরে চলছে এমন সংকটাপন্ন অবস্থা। সার্বিক মূল্যস্ফীতির হার এখন 9.5%, তবে খাদ্য মূল্যস্ফীতি প্রায় 10.5%। অথচ চলতি অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতির হার 6% নামিয়ে আনার লক্ষ্য ধরে সরকার। বছর ঘুরে আবার এসেছে বাজেট। বরাবরের মতোই এই বাজেটেও গুরুত্ব পাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। জনগণকে স্বস্তি দেবার প্রতিশ্রুতি দেবে সরকার, কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কি ধরনের নীতির দরকার? আমাদের মতো দেশে মুদ্রা নীতি এককভাবে কিন্তু মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। এখন তো আমরা বাজার অর্থনীতিতে বাস করি, তাই না? কাজেই বাজারই সব কিছু নির্ধারিত করবে, এটা স্বাভাবিক আর কি, তাই না? কিন্তু বাজারটাকে একটা কাঠামো নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হবে, অর্থাৎ একটা যেটাকে আমরা বলি সঠিক এফিশিয়েন্ট মার্কেট। আমদানি নির্ভর খাদ্যপণ্যে এখনো উচ্চকর বিদ্যমান, শুল্ক কমিয়ে মূল্য নিয়ন্ত্রণ করা উচিত। এসেনশিয়াল কমোডিটিদের ক্ষেত্রে এইটা তো কর থাকার কথা না, এটা থাকা উচিত না, উন্নত দেশেও নাই। হ্যাঁ, যদি প্রসেসড ফুড হয়, হ্যাঁ হাই ভ্যালু ফুড হয়, তাহলে ভিন্ন জিনিস। যারা সাধারণ মানুষ যেটা কিনবে সেটা তো আপনি করতে পারেন, তাইলে আর সরকার কী জন্য আছে?
পণ্যমূল্য সহনীয় করতে বাজেটে সুনির্দিষ্ট পদক্ষেপ তুলে ধরবেন অর্থমন্ত্রী। মানুষের যে ক্রয় ক্ষমতার মধ্যে যাতে থাকে এগুলো নিশ্চিত করা। দামের লাগাম টানতে সঠিক বাজার ব্যবস্থাপনা দরকার, পাশাপাশি নিম্নবিত্ত শ্রেণীকে দিতে হবে পর্যাপ্ত সহায়তা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। আবারও জানবো উপজেলা নির্বাচনের ভোট গ্রহণের খবর। বগুড়ায় আছেন আমার সহকর্মী মেহেরুল সুজন, সরাসরি যাচ্ছি তার কাছে। সুজন, ভোট তো শুরু হলো, পরিস্থিতি কেমন দেখছেন আপনি সেখানে, এবং ভোটার উপস্থিতি কেমন দেখছেন? ইশরাত, ভোট শুরু হয়েছে ঠিক সকাল 8টায়। বগুড়ার 3টি উপজেলায় এই তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ হচ্ছে। বগুড়ার সদর, শিবগঞ্জ এবং শাহজাহানপুর উপজেলায়। এবং ভোটের পরিবেশ কিন্তু সকাল থেকেই ইশরাত আমরা দেখছি যে শান্ত রয়েছে, এবং আবহাওয়া কিন্তু আজকে সকাল থেকে মেঘলা, রোদের খুব একটা প্রখরতা এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি বগুড়া অঞ্চলে। তবে ভোটারদের উপস্থিতি কিন্তু একেবারেই কম ইশরাত বলা চলে। আমরা সকাল থেকেই শহরের বেশ কয়েকটি কেন্দ্র, অর্থাৎ সদর উপজেলার যে পৌর এলাকা রয়েছে সেই এলাকার বেশ কয়েকটি ভোট কেন্দ্র আসলে আমরা একটু পর্যবেক্ষণ করার চেষ্টা করছিলাম। সেখানে আমরা লক্ষ্য করছিলাম যে বেশিরভাগ ভোট কেন্দ্রের চিত্রই আমি এখন আপনাকে যেরকম দেখাচ্ছি, অর্থাৎ একেবারেই শূন্য বলা চলে। অনেকক্ষণ পর পর 2-1 করে ভোটার আসছেন। আমরা আগের নির্বাচনগুলোতে দেখেছিলাম যে এরকম আধা ঘন্টা বা 40 মিনিট পরে ভোট গ্রহণ শুরু হবার অনেক ভোটারই কিন্তু ভোট কেন্দ্রে এসেছেন। কোথাও কোথাও ছোটোখাটো লাইনও আমরা দেখেছি। তবে আজকে কিন্তু একেবারেই ভোটার উপস্থিতি কম, অনেকক্ষণ পর পর 1-2 করে ভোটার আসছেন। তবে প্রার্থীদের সমর্থকদের আমরা বাইরে দেখছিলাম, তারাও কিন্তু বলছিলেন যে আসলে আরেকটু বেলা বাড়লে হয়তো ভোটাররা চলে আসবেন ভোট কেন্দ্রের দিকে। এবং এখানে মোটামুটি এই একই সীমানা প্রাচীরের মধ্যে 4টি কেন্দ্র রয়েছে, সে জায়গায় আশা করা যায় এবং প্রার্থীরাও আশা করছেন যে আর হয়তো অল্প সময় পরে ভোটাররা ধীরে ধীরে আসতে শুরু করবেন কেন্দ্রগুলোতে। ইশরাত। সুজন, ধন্যবাদ আপনাকে। আমার আরেক সহকর্মী রাজশাহী থেকে যুক্ত হয়েছেন আমার সাথে, তারেক মাহমুদ। তারেক, ভোটাররা কি আসতে শুরু করেছে কিনা সেখানে, এবং সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আপনি? ইশরাত, আমি রয়েছি রাজশাহীর নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়। এখানে 3236 জন ভোটার রয়েছে, এবং এই এতজন ভোটারের মধ্যে এখন এই সময়টুকুতে প্রায় 20 থেকে 22 জন, এটি একটি নারী কেন্দ্র, এবং এই নারী কেন্দ্রে 20 থেকে 22 জন কিন্তু তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করেছেন। এবং 8টার পরে যেমনটি সকল প্রস্তুতি শেষে ভোট গ্রহণের যে কার্যক্রম সেটি কিন্তু চলছে, এবং এখন পর্যন্ত ভোটারদের উপস্থিতি সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না। বেশিরভাগের পাশে যেমন আরেকটি পুরুষ কেন্দ্র রয়েছে, সেটিও আমি অনেকটা ফাঁকাই দেখেছি। এবং এখানকার যারা প্রিজাইডিং অফিসার রয়েছে, দায়িত্বরত যারা রয়েছে, তারা যেমনটি বলছেন যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটারদের উপস্থিতি সেটি বাড়বে। অন্যদিকে সকাল থেকে কিন্তু মেঘলা আবহাওয়া, আজকে কিন্তু রোদের যে প্রখরতা অন্যদিন রাজশাহীতে যে তীব্র দাবদাহ থাকে সেটি কিন্তু নেই। সুন্দর বাতাস এবং মেঘলা আবহাওয়া রয়েছে, এবং তাদেরও যারা দায়িত্বরত তারা বলছেন যে আস্তে আস্তে সে কারণে কিন্তু ভোটাররা ভোট দিতে আসবেন। এবং আজকে রাজশাহীর যে তৃতীয় ধাপে 2টি উপজেলায় নির্বাচন হচ্ছে, পবা এবং মোহনপুর উপজেলায় নির্বাচন হচ্ছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি, যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব এবং আনসার সদস্য যারা রয়েছেন, তারা যে তাদের যে অর্পিত দায়িত্ব সেটি কিন্তু পালন করছেন। এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমি শুনতে পাইনি। ইশরাত। তারেক, আপনাকে ধন্যবাদ। জনবল সহ নানা সংকটে দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। প্রায় 4 লাখ মানুষের জন্য উপজেলার একমাত্র সরকারি হাসপাতালে চিকিৎসকের 20 আর স্বাস্থ্যকর্মীর পদ শূন্য আছে 34টি। মৌলভীবাজারের 50 শয্যা বিশিষ্ট কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে প্রতিদিনই বহির্বিভাগে লম্বা লাইন পড়ে। স্বাস্থ্যকেন্দ্রটিতে রোগীর তুলনায় নেই পর্যাপ্ত ডাক্তার, নার্স। খাতা কলমে মোট 38 জন ডাক্তার ও 65 জন স্বাস্থ্য সহকারী থাকার কথা। সেখানে চিকিৎসক আছে মাত্র 18 জন আর 31 জন স্বাস্থ্যকর্মী। সিরিয়াল দরিয়া গেছি টিকিট কাউন্টার দেওয়া বাদে কইছেন এলার্জি ডাক্তারের নিষেধ দিচ্ছেন টিকিট না দেওয়ার লাগে, তার রোগী বেশি। সরকারি হসপিটালে মানুষের গরিব আমার লাখান গরিব আইনের চিকিৎসার লাগে আইয়া তারা সিলভার খান ধরে যাবে হসপিটাল সামনে ফার্মেসি আছে যাবে গিয়ে আনলে তারা তোমার চিকিৎসা করবে।
দীর্ঘদিন যাবৎ অপারেটরের অভাবে বন্ধ পড়ে আছে এক্স-রে মেশিনটি। অন্যান্য পরীক্ষার জন্যও নেই পর্যাপ্ত রিয়েজেন্ট, তাই পরীক্ষা নিরীক্ষার জন্য বাইরে ডায়াগনস্টিক সেন্টারে ছুটতে হচ্ছে রোগীদের। এছাড়া রয়েছে অ্যাম্বুলেন্স সংকট সহ আরও নানান সমস্যা। ঔষধগুলা বা ইঞ্জেকশনগুলো এগুলা বাইরে থেকে কিনে আনা লাগে। অ্যাম্বুলেন্স সুবিধাও তেমন একটা সুবিধা নাই, মিলে না। অনেক সময় থাকলে বিভিন্ন সময় তারা অজুহাত দেখায় যে ওর সুবিধা আছে বা এখন আমরা আছি অন্য জায়গায় ওটা হয়, অ্যাম্বুলেন্সও একটা সমস্যা আছে। আমাদের ডাক্তার, আমাদের ল্যাব টেকনোলজিস্ট, আমাদের এক্স-রে টেকনোলজিস্ট প্রত্যেকটা লেভেলেই আমাদের স্টাফ সংকট রয়েছে। ল্যাব ফ্যাসিলিটিতে যদি আমরা রিয়েজেন্ট সংকটটা কমাইতে পারি এবং রোগীদের চাহিদা মাফিক আমরা এটা দিতে পারতাম, তাহলে হয়তো রোগীরাও সার্ভিস পেত। জনবল সংকটের কারণে এত রোগীর স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সব সমস্যা নিরসনে চেষ্টা চলছে বলে জানান সিভিল সার্জন। চিকিৎসকের সংকট আছে এবং অন্যান্য যে জনবলের সংকট আছে সেটা নিয়োগ প্রক্রিয়া চলমান আছে। নিয়োগ প্রক্রিয়া হয়ে গেলে অন্যান্য জনবলের সংকটটা থাকবে না। এক্স-রে মেশিন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক মৌলভীবাজার শাখা কর্তৃক যদি রেনোভেশন করে দেওয়া হয় বা ঠিক করে দেওয়া হয়, তাহলে আমরা এক্স-রে সেবাটা চালু করতে পারবো। সেবা কেন্দ্রের বহির্বিভাগে প্রতিদিন অন্তত 300 থেকে 400 মানুষ চিকিৎসা নেয়। ভর্তি থাকে 60 থেকে 70 জন। জারিন অর্নি, যমুনা নিউজ। জামালপুরের 2 উপজেলার সীমান্ত এলাকায় যমুনা নদীতে শুরু হয়েছে ভাঙন। এরই মধ্যে একটি গ্রাম, ফসলি জমি ও রাস্তা গ্রাস করেছে নদী। আতঙ্কে দিন পার করছেন নদী পাড়ের মানুষেরা। প্রায় 2 কিলোমিটার এলাকার ভাঙন রোধে প্রস্তাবনা পাঠিয়েছে পানি উন্নয়ন বোর্ড। গত মাসেও এখানে একটি গ্রাম আর চলাচলের সড়ক ছিল, কিন্তু নদী ভাঙনের কবলে সবই এখন স্মৃতি। জামালপুরের ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলার প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন। বিলীন হয়েছে ফসল জমি, বসতভিটা আর শিক্ষা প্রতিষ্ঠান। ভয়াল রূপ নিয়েছে যমুনা নদী। আতঙ্কে বাড়ি সরিয়ে নিচ্ছেন অনেকেই। রাস্তা ছিল, এই রাস্তা মানে নাই, এখন 10-15 ঘর আছি, সবচেয়ে আমরা অভাবী লোক, জায়গা জমি নাই, টাকা পয়সা নেই। আমরা আল্লাহর বিশ্বাস করে আছি, কি করে যা এখন তো আর থাকার মতো এর বসত বাড়ি আর জায়গা জমি তো সব শেষ হয়ে গেল, বুঝছেন। এখন যে আবার আল্লাহ বাড়ি আছে, এখন ইটও ভেঙে নেবো, এখন আমরা যাবো কোড়াই। নদী ভাঙন রোধে জনপ্রতিনিধিরা বারবার পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। পানি বলবে নাকছে আর নদী ভাঙবে নাকছে, এই অবস্থা হয়েছে। ঘর বাড়ি টাইনে সারা যাওয়া নাকছে না। কলার বাগান নিচে, মইছে ডাল, শশার ক্ষেত, বহুত ধান, কয়টা কুম মেলা ভাঙছে, বহুত ভাঙছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন এরই মধ্যে একটি অংশে কাজ চলছে, আরেকটি অংশের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। পাকরুল এলাকায় আমরা ইতিমধ্যে একটি প্রকল্প উপস্থাপনা দিয়েছি, যেটা পরিকল্পনা কমিশনে অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি কাটমা এলাকায় যে ভাঙন রয়েছে সে অংশে আমরা ইতিমধ্যেই 300 মিটার অংশে আমরা জরুরি প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করছি। ভাঙন হুমকিতে রয়েছে একটি গ্রাম, পাকা সড়ক আর প্রধানমন্ত্রীর উপহারের গুচ্ছগ্রাম। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। নওগাঁয় সড়ক উন্নয়নের জন্য উজাড় হচ্ছে বৃক্ষ। কয়েক মাসে প্রায় 2 লাখ গাছ কাটা পড়েছে। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। উদ্বিগ্ন সচেতন মহলও, যদিও সড়ক বিভাগের আশ্বাস প্রকল্প শেষে আবারও বৃক্ষরোপণ করা হবে। এ যেন গাছ কাটার মহোৎসব। নওগাঁ বাইপাসে প্রায় 7 কিলোমিটার সড়কের দুপাশে চলছে বৃক্ষ নিধন। সড়কের উন্নয়নের জন্য এসব কাটা পড়ছে। অচেনা রূপে মহাদেবপুর, ধামইরহাট, পোরশা ও বদলগাছির সড়কগুলো। স্থানীয়দের দাবি, গত 6 মাসে অন্তত 2 লাখ ফলজ, বনজ ও ওষুধি বৃক্ষ উজাড় হয়েছে। গাছগুলো কেন কাটা হচ্ছে? টেন্ডার হয়েছে ভাই। টেন্ডার হয়েছে, টেন্ডার মানে কি রাস্তার কাজ হবে? হ্যাঁ, মনে হয়। কারা টেন্ডার দিয়েছে? টেন্ডার সরকারে দিয়েছে। কেবল গাছগুলা হলো, এখন আম ধরছে আর ধরছে, তামানে মিলে দিলে খাবে। এটা খুবই খারাপ জিনিস, দেখতে খারাপ, মানুষ চলাফেরার জন্য খারাপ। আমরা ছায়া পাই, অনেক গাছ কাটলে আমরা ছায়া আর পাবো না গো। এক সাইডে বড় করুক, এক সাইডে গাছ থাকুক, পরে এই সাইডে লাগাক আবার নতুন করে গাছ। 15 থেকে 20 বছর আগে এসব বৃক্ষের চারা রোপণ করা হয়েছিল। এখন সেখানে কুঠারের আঘাত। এতে ক্ষুব্ধ সচেতন নাগরিকরা।
জলবায়ুর পরিবর্তনের কারণে তাপমাত্রা দেখেছেন যে এখানে মানে 32 থেকে 36 ডিগ্রি তাপমাত্রা উঠলেই আমাদের জীবন চাহিদা এই অবস্থা, সেখানে 40 ডিগ্রি 42 ডিগ্রি তাপমাত্রা উঠে যাচ্ছে। তাহলে আমাদের কি অবস্থা হবে? আমরা শঙ্কিত হব না? দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে যদি রাস্তাটা তৈরি করি, তার পাশে যখন আমরা ওই দীর্ঘজীবী গাছগুলি লাগাই, তখন সৌন্দর্য বর্ধন এবং প্রকৃতি রক্ষা, প্রকৃতির জিনিস রক্ষা, সেই সাথে আমরা তার অর্থনৈতিক সুফলটাও পেতে পারি। সড়ক বিভাগের দাবি, উন্নয়ন কাজ শেষে আবারও বৃক্ষরোপণ করা হবে। আমাদের দপ্তর থেকে যে গাছগুলো অপসারণ করা হয়, এটা শুধুমাত্র সড়ক সম্প্রসারণের কারণেই করা হয় আর কি। বাংলাদেশের বহু সড়কে দেখবেন যে সড়ক পাশে অনেক বড় বড় বৃক্ষ আছে। পরিকল্পনা আছে যে সড়কের পাশে সৌন্দর্যবর্ধন পাশাপাশি আমরা একটা ফলের গাছ, একটা কাঠের গাছ এবং একটা ওষুধের গাছ লাগাবো। এই বছরটাই যেন গাছ কাটার বছর, কেননা নওগাঁ জেলায় এর আগে এত বৃক্ষ নিধন কখনো হয়নি। সড়ক সম্প্রসারণের নামে মাঝে মধ্যেই উজাড় করা হচ্ছে গাছ। তাই প্রকৃতি রক্ষায় সড়কের উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের দাবি সচেতন নাগরিকদের। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ।